নমস্কার বন্ধুরা, এসবিআই মিউচুয়াল ফান্ড সম্প্রতি দুটো নতুন ডেট ফান্ড বাজারে নিয়ে এসেছে, আর দুটোই টার্গেট ম্যাচুরিটি ফান্ড। তো এই টার্গেট ম্যাচুরিটি ফান্ড কি, এটা কিভাবে কাজ করে, কারা এখানে ইনভেস্ট করতে পারবে, এখানে ইনভেস্টমেন্টের সুবিধে কি, এখানে ইনভেস্ট করলে কিরকম রিটার্ন পাওয়া যায়, এর রিস্ক কি আছে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলি যে দুটো ফান্ড এসবিআই নতুন নিয়ে আসছে, সেই ফান্ড দুটো কি কি। প্রথম ফান্ডটার নাম হচ্ছে এসবিআই ক্রিসিল IBX 10:90 গিল্ড প্লাস SDL ইন্ডেক্স ফান্ড, যেটা কিনা ডিসেম্বর 2029-এ ম্যাচিওর করবে। আরেকটা হচ্ছে এসবিআই নিফটি G-Sex জুলাই 2031 ইন্ডেক্স ফান্ড। দুটো ক্ষেত্রেই NFO অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। 14 মে থেকে 19 মে 2026 এই সময়ের মধ্যে এর NFO অ্যাক্টিভ থাকবে, মানে এই সময়তে আপনি NFOটা কিনতে পারবেন। কিন্তু মনে রাখুন, যদি এই ভিডিওটা আপনি এর পরে দেখেন তাহলে ভাববেন না যে এই ফান্ডেতে আর আপনি ইনভেস্ট করতে পারবেন না বা এই ভিডিও আপনার জন্য নয়। এটা একটা ওপেন এন্ডেড স্কিম। 19 মের পরেও যদি এই ভিডিওটা আপনি দেখেন এবং এই ফান্ডে ইনভেস্ট করতে চান, তখনও এখানে ইনভেস্ট করতে পারবেন, কারণ ওপেন এন্ডেড স্কিমেতে যখন খুশি ইনভেস্ট করা যায়। এরপরে যে প্রশ্নটা আসে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো টার্গেট ম্যাচুরিটি ফান্ড ব্যাপারটা কি। দেখুন, টার্গেট ম্যাচুরিটি ফান্ড একটা ডেট ক্যাটাগরির ফান্ড এবং এই ফান্ডেতে আপনার ম্যাচুরিটির একটা নির্দিষ্ট দিন আছে। যেমন ধরুন, ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেটা চলতেই থাকে। কোনো কোনো মিউচুয়াল ফান্ড 10 বছর, 20 বছর, 30 বছর ধরে কন্টিনিউ চলছে। মানুষ সেখানে ইনভেস্ট করছে, আবার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, আবার নতুন লোক ইনভেস্ট করছে। কিন্তু টার্গেট ম্যাচুরিটি ফান্ডে একটা ডেফিনাইট ম্যাচুরিটি পিরিয়ড আছে। যেমন ধরুন, প্রথম ফান্ডের ক্ষেত্রে বলেছিলাম 2029, মানে 2029 সালের ডিসেম্বর মাসে এই ফান্ডটা ম্যাচিওর করে যাবে। এফডি যেমন ম্যাচিওর করে সেরকম ম্যাচিওর হয়ে যাবে। আর দ্বিতীয় ফান্ডটা 2031 সালের জুলাই মাসেতে ম্যাচিওর করে যাবে। এইবার প্রশ্ন হলো যে টার্গেট ম্যাচুরিটি ফান্ড কিভাবে কাজ করে, সেটাও আপনাকে বলে দিই। দেখুন, এই ফান্ডের ক্ষেত্রে জেনারেলি কি হয়, যে এই দুটো ফান্ডের ক্ষেত্রে, বিশেষ করে যে দুটো ফান্ডের ক্ষেত্রে নাম বললাম, তারা কোথায় ইনভেস্ট করবে? গভর্নমেন্টের বন্ডেতে, সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ডেতে ইনভেস্ট করবে, যেটাকে G-Sec বলা হয়। আর স্টেট গভর্নমেন্টের বন্ডে ইনভেস্ট করবে, সেটাকে বলা হয় SDL বা স্টেট ডেভেলপমেন্ট লোন। এইবার কি হচ্ছে, যখনই আমি টাকা জমা করছি, মিউচুয়াল ফান্ড আমাদের টাকাগুলো এক জায়গাতে জমা করছে, তারপরে সেই টাকা দিয়ে তারা বন্ডেতে ইনভেস্ট করবে। কোন ধরনের বন্ডে ইনভেস্ট করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের বন্ডে ইনভেস্ট করবে। তবে বন্ডের ম্যাচুরিটি পিরিয়ডটা অবশ্যই এই মিউচুয়াল ফান্ড যখন ম্যাচিওর হচ্ছে তার আগে হতে হবে। এইবার যেহেতু এই টাকাগুলো বন্ডেতে ইনভেস্ট হচ্ছে, সুতরাং বন্ড থেকে রেগুলার রিটার্ন পাওয়া যায়। সেই রিটার্নটা যেটা হাফ ইয়ারলি পাওয়া যায়, সেটা ওই মিউচুয়াল ফান্ডেতে জমা হচ্ছে, NAV-টা বাড়তে থাকবে। এটা হচ্ছে এর মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল। এইবার আপনি হয়তো জানতে চাইবেন যে এই যে দুটো ফান্ডের কথা বলছেন, তাহলে এই দুটো ফান্ড কোথায় কতটা ইনভেস্ট করে। প্রথম যে ফান্ডের কথা বলেছি সেটার নাম হচ্ছে এসবিআই ক্রিসিল IBX 10:90 গিল্ড প্লাস SDL ইন্ডেক্স, এটা বলেছি তো। এবার দেখুন এখানে কি কি লেখা আছে। একটা লেখা আছে 10:90, মানে আপনি এটা বুঝতেই পাচ্ছেন যে 10:90 মানে কি, এটা একটা রেশিও। কিসের রেশিও? যে কোন জায়গাতে কতটা ইনভেস্ট করব। গিল্ডেতে 10% ইনভেস্ট করব। গিল্ড মানে কি? সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ড, সেইখানে 10%। আর 90% কোথায় ইনভেস্ট করব? SDL মানে কি? স্টেট গভর্নমেন্টের যে বন্ড, সেটাকে SDL বলে। তাহলে এই যে মিউচুয়াল ফান্ডটা, এইখানেতে টোটাল ইনভেস্টমেন্টের 10% সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ডে ইনভেস্ট হবে আর 90% স্টেট গভর্নমেন্টের বন্ডেতে ইনভেস্ট হবে। আর এই স্টেট গভর্নমেন্টই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, সেই বন্ডগুলোই বেছে নেব যেই বন্ডগুলোর ম্যাচুরিটি ডিসেম্বর 29-এর আগেই কমপ্লিট হয়ে যাবে, কারণ আমার ফান্ডটাকে তো ডিসেম্বর 29-এ গিয়ে ক্লোজ করে দিতে হবে। আর দ্বিতীয় যে ফান্ডটার কথা বলছিলাম সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এসবিআই নিফটি G-Sex জুলাই 2031। সুতরাং বুঝতেই পাচ্ছেন এখানে G-Sec লেখা আছে। G-Sec মানে কি? সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ড। তাহলে এখানে পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ডে ইনভেস্ট হবে এবং সেই বন্ডগুলোতে ইনভেস্ট করব যে বন্ডগুলো 2031-এর আগেই ম্যাচিওর হয়ে যাবে। এইবার প্রশ্ন হলো যে এই বন্ডেতে মিনিমাম কত ইনভেস্ট করা যাবে। দেখুন, যখন NFO পিরিয়ড থাকবে, NFO-তে আপনি মিনিমাম 5,000 টাকা ইনভেস্ট করবেন। 5,000-এর কম ইনভেস্ট করা যাবে না। আর SIP থ্রু দিয়েও কিন্তু এখানে ইনভেস্ট করা যায়।
মানে যখন এনএফও পিরিয়ড শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি এসআইপির মতো করেও ইনভেস্ট করতে পারেন। বাকি অন্যান্য ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেমন আপনি এসআইপি করেন তেমনি এখানেও এসআইপি করতে পারেন। এসআইপির অ্যামাউন্ট মিনিমাম 500 টাকা। এখানে কোনো লক ইন পিরিয়ড নেই, মানে আপনি 2029 বা 2031 পর্যন্তই আপনাকে অপেক্ষা করতে হবে এমন না, আপনি চাইলে তার আগেও বিক্রি করে দিতে পারেন, কারণ এটা মিউচুয়াল ফান্ডের মতোই আগেও রিডিম করা যায়। আর এক্সিট লোড নীল, মানে যদি আপনি আগে রিডিম করে দেন ওই ম্যাচুরিটির আগে, তার জন্য আপনার কাছে কোনো পেনাল্টি কাটবে না। তবে একটা কথা বলি, টার্গেট ম্যাচুরিটি ফান্ডে অবশ্যই ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করবেন। কেন? কারণ যতদিন ম্যাচুরিটি আছে ততদিন পর্যন্ত যে বন্ডগুলোতে ইনভেস্ট আছে সেগুলোর থেকে তো বন্ডের যে রিটার্ন বা ইন্টারেস্ট সেগুলো তো ওই মিউচুয়াল ফান্ডে যোগ হবে, তবেই তো এর ভ্যালুটা বাড়বে। মোটামুটি এখানে বন্ডের ক্ষেত্রে কি হয়, বন্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনকাম তো বন্ডের যে কুপন রেট বা ইন্টারেস্ট রেট, আপনি আগে বিক্রি করে দিলে তাহলে তো ইন্টারেস্ট রেট পাবেই না, কারণ ইন্টারেস্টটা তো পুরো ওখানে জমা হওয়ার আগে আপনি বিক্রি করে দিচ্ছেন। সুতরাং ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করুন, তাহলে কি হবে, ইল টু ম্যাচুরিটিতে যে রিটার্নটা সেটা আপনি পেতে পারবেন। এরপরের যে প্রশ্নটা আপনার মাথাতে আসবে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই ধরনের ফান্ডে ইনভেস্ট করলে আমি কেমন রিটার্ন পাবো। দেখুন, আপনাকে প্রথমে একটা কথা বলে দিই, রিটার্ন বলার আগে প্রথমে এটা বলে দিতে হবে যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন মার্কেট লিঙ্কড, সুতরাং এখান থেকে ফাইনাল কত রিটার্ন পাবেন সেটা বলা সম্ভব না, তবে একটা টেন্টেটিভ কিরকম হতে পারে একটা আইডিয়া দিতে পারি। দেখুন, প্রথম যে ফান্ড সেটার নাম কি, এসবিআই ক্রিসিল আইবিএক্স 10:90 গিল্ড প্লাস এসডিএল ইন্ডেক্স ফান্ড। তো ম্যাক্সিমামটাই এসডিএল এতে ইনভেস্টমেন্ট, মানে স্টেট গভর্নমেন্টের বন্ডেতে, সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ডেতে অল্পই আছে, সুতরাং এর রিটার্নটা স্টেট গভর্নমেন্টের বন্ডের যেরকম রিটার্ন হবে তার কাছাকাছি হবে। এবার প্রশ্ন হলো এর ম্যাচুরিটি পিরিয়ড কত দিনের, 3 বছর, 2026-এ চালু হয়ে 2029-এ ম্যাচিওর হচ্ছে। এইবার আমাদের দেখতে হবে যে 3 বছরের টেনিয়রেতে এসডিএল এর হিস্টোরিক্যাল রিটার্ন কেমন এসেছে বা কিরকম হয়। মোটামুটি 6.2 থেকে 6.8% এইরকম রিটার্ন হিস্টোরিক্যালি দেখা গেছে। সুতরাং আমার এই মিউচুয়াল ফান্ড থেকেও ওই রকম টাইপেরই রিটার্ন আসতে পারে, 6.5 থেকে 7-এর কাছাকাছি, বা একটুখানি আগে পিছে হতে পারে। এইবার 2 নম্বর যে ফান্ডটা ছিল সেটার নাম কি, এসবিআই নিফটি জিসেক জুলাই 2031, মানে 5 বছরের সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি বা জিসেকের রিটার্নের কাছাকাছি রিটার্ন হবে। এবার আমাকে দেখতে হবে যে হিস্টোরিক্যালি কিরকম রিটার্ন এসেছে জিসেক থেকে 5 বছরের টেনিয়রে। হিস্টোরিক্যালি বলছে যে 6.5% প্লাস মাইনাস 0.5, তার মানে কি 6 থেকে 7%-এর কাছাকাছি হবার সম্ভাবনা আছে। সুতরাং আমার ফান্ডটা থেকেও এইরকম আশপাশে রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই আপনাকে বলে দিচ্ছি, বারবার বলেছি, রিটার্নটা টেন্টেটিভ, গ্যারান্টেড নয়। এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে বন্ডের ক্ষেত্রে বন্ডের যে প্রাইস, সেই প্রাইসটা কিন্তু ইন্টারেস্ট রেটের উপরেতে চেঞ্জ হয়, মানে ইন্টারেস্ট রেটের উপরে এর প্রাইসটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। জেনারেল ইকোনমিতে যদি ইন্টারেস্ট রেট বাড়তে থাকে তাহলে বন্ডের প্রাইস কমে যায়, আর উল্টোটা হয়, যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে বন্ডের প্রাইস বেড়ে যায়। সুতরাং আজ ইনভেস্ট করে দেওয়ার পর জেনারেল ইকোনমিতে যদি ইন্টারেস্ট রেট ক্রমাগত বাড়তে থাকে তাহলে কিন্তু আমার এই বন্ড থেকে আগামী দিনে রিটার্নটা একটু কমের দিকে হবে। আর যদি উল্টোটা হয় যে জেনারেল ইকোনমিতে ইন্টারেস্ট রেট কমের দিকে, তাহলে কিন্তু আপনার এই বন্ডের ভ্যালুটা বাড়বে, সেক্ষেত্রে আপনার বন্ড থেকে রিটার্ন বেশি পাওয়া যাবে, তখন এই ফান্ড থেকে রিটার্নটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার আপনি জানতে চাইবেন যে এই ধরনের মিউচুয়াল ফান্ডে কি রিস্ক আছে। প্রথমে বলি, এই ফান্ডের ক্ষেত্রে সব থেকে ভালো সুখবর যেটা, যে এর কোনো ক্রেডিট রিস্ক একদম নেই বললেই চলে। কারণটা কি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের বন্ডে ইনভেস্ট হচ্ছে, সুতরাং ডুবে যাবার ভয় নেই, সোভারিন গ্যারান্টি আছে। সুতরাং এখানেতে ওই রিস্কটা তো নেই যে টাকাটা ডুবে যাবে, কিন্তু যে রিস্কটা আছে সেটা হচ্ছে বন্ডের ভ্যালুটা, বন্ডের প্রাইসটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। জেনারেল ইকোনমিতে ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে বন্ডের প্রাইসটাও ফ্ল্যাকচুয়েট করে, আর যেহেতু এই মিউচুয়াল ফান্ডটা বন্ডেতেই ইনভেস্ট করে রেখেছে, সুতরাং সেই সময়ে বন্ডের প্রাইসটাও কম বেশি হবে, তো সুতরাং সেই সময় তো তার এনএভিটাও তাহলে সেই হিসাব করে কম বেশি হবে। তো এই ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু থাকবে। এইবার একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে যে এই ফান্ডেতে ইনভেস্ট করার পর আমি কি যখন খুশি বিক্রি করতে পারি? অবশ্যই বিক্রি করতে পারেন। ওপেন এন্ডেড স্কিম, যখন খুশি কিনতে পারেন, যখন খুশি বিক্রি করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট টেনিয়রের চেষ্টা করবেন ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখার, তাহলেই কিন্তু ইল টু ম্যাচুরিটির যে রিটার্ন সেটা কিন্তু আপনি পেতে পারবেন। এইবার এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও কেমন হয় দেখুন। যেহেতু এটা ইন্ডেক্স ফান্ড, সুতরাং খুব একটা বেশি এক্সপেন্স রেশিও থাকে না। জেনারেলি 0.2 থেকে 0.25% পর্যন্ত এক্সপেন্স রেশিও থাকে।
এইবার শেষে বলি যে এই ধরনের মিউচুয়াল ফান্ডে কারা ইনভেস্ট করতে পারবে বা কাদের ইনভেস্ট করা উচিত, এটা জানা বেশি জরুরি। ইনভেস্ট তো সবাই করতে পারেন। দেখুন, যেহেতু এই ফান্ডটার ক্ষেত্রে বলেছি যে ফিক্সড একটা ম্যাচুরিটি ডেট আছে, প্রথমটার ক্ষেত্রে 3 বছর আর দ্বিতীয়টার ক্ষেত্রে 5 বছর, সুতরাং যারা ডেট প্রোডাক্টে ইনভেস্ট করতে চান, এফডির মতো প্রোডাক্টে ইনভেস্ট করতে চান, তাদের জন্য একটা অপশন হতে পারে। 2 নম্বর, যারা কনজারভেটিভ ইনভেস্টার, যারা বেশি রিস্ক নিতে চান না, একদম সরকারি জায়গাতে ইনভেস্ট করতে চান, তাদের জন্য ভালো অপশন হতে পারে। যারা রিটায়ার্ড পারসন, তারা সেফ জায়গাতেই টাকাটা রাখতে চান, তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই। সাথে সাথে বলে রাখি, আমি সিসির একজন NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। সুতরাং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ব্যাপারেতে যদি কোনো পরামর্শ পেতে চান বা যদি আপনি আমার থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।